গুড ইভিনিং অ্যাসপিরেন্টস। আমি আইলিপের একজন ফ্যাকাল্টি কনস্টিটিউশনের। তোমরা জানো সিজিএল নোটিফিকেশন কদিন আগে বেরিয়েছে, তো আমাদের আইলিপের পক্ষ থেকে আমরা অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছি এবং অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি যেহেতু কনস্টিটিউশনের ফ্যাকাল্টি, তো তোমাদের আজকে আমি কনস্টিটিউশন রিলেটেড কিছু কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ার এসছে এবং আমাদের এক্সামে যে ধরনের কোশ্চেন আসে তারই কিছু পয়েন্টস বা ঝলক তোমাদের আমি দেখাবো। তো ক্লাস শুরু করছি, কনস্টিটিউশনের ক্লাস। তা দু একটা কথা একটু বলে নিই। তোমরা জানো কয়েক মাসের পরেই সিজিএল এক্সাম শুরু হতে চলেছে। এই এক্সামের মাধ্যমে প্রচুর অনেক বড় বড় অফিসারের চাকরি হয়, তোমরা জানো। আইবির অফিসার, ইডির অফিসার, ইনকাম ট্যাক্সের অফিসার, হ্যাঁ, ইভেন সিবিআই ইন্সপেক্টর কিন্তু এখান থেকে হওয়া যায়। তো একটু যদি তোমার মন দিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু এই চাকরি এত কঠিন সিচুয়েশনের মধ্যেও কিন্তু পাওয়া যায়। তো কনস্টিটিউশন প্রিপারেশনটা কিভাবে নেবে, কি ধরনের কোশ্চেন এক্সামে আসে একটু দেখে নাও তোমরা। তার আগে একটু বলবো যে টপিকগুলো তোমাদের কনস্টিটিউশন থেকে বেশি কভার করে কোশ্চেনগুলো একবার একটু শুনে নাও। প্রেয়াম্বল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফোকাস করবে, আর ফান্ডামেন্টাল রাইটস, ইন্ডিয়ান জুডিশিয়ারিটা তোমরা একটু বেশি করে দেখবে, প্রেসিডেন্ট, পার্লামেন্ট, হ্যাঁ, আর কনস্টিটিউশনাল নন কনস্টিটিউশনাল বডিজ, ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস এবং আর্টিকেলস, এগুলো বেশি ফোকাস করলে। সঙ্গে একটু স্টেট এক্সিকিউটিভ দেখবে তোমরা, গভর্নর, ওদিকে আমাদের যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রয়েছে, যদিও আমি অলরেডি বলেছি জুডিশিয়ারি দেখতে হবে। তো এই জিনিসগুলো একবার করে অন্তত রিডিং করে নিয়ে যদি তোমরা একবার এমসিকিউ সলভ করো তাহলে কিন্তু ইজিলি কনস্টিটিউশন থেকে খুব ভালো স্কোর করা যায়। কনসেপ্টটা ক্লিয়ার করার রেসপন্সিবিলিটি আমাদের। যদি তোমরা মন দিয়ে ক্লাস করো, আমি বলতে পারি ওই ক্লাস করার পরে এমসিকিউ সলভ করলে প্রিপারেশন হয়ে যায়। এমন নয় বাড়ি থেকে পড়তে হবে, ক্লাসগুলো মন দিয়ে করবে। করার পর যে কোনো টপিক যায়, যে কোনো, সেটা তারা অনলাইন থেকে হতে পারে, কোনো বই থেকে হতে পারে, এমসিকিউ আমরা প্রোভাইড করব, বা কোনো বইয়ের থেকে আমরা এখান থেকেই দেবো, সেগুলো সলভ করলে প্রিপারেশন হয়ে যায় কনস্টিটিউশন। এবার তোমরা দেখো কি ধরনের কোশ্চেন এক্সামে আসছে। এখানে এমন কিছু কোশ্চেন আমি আলোচনা করব যেগুলো অলরেডি এক্সামে এসছে কিংবা এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। দেখো তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা এখানে আছে, দেখো লেখা আছে দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট কনসিস্ট অফ, ভারতীয় আমাদের যে পার্লামেন্ট সংসদ সেটা কিভাবে গঠিত হয়, এর এলিমেন্টস গুলো কি কি, উইং গুলো কি কি। আচ্ছা, এখানে সঠিক অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে ডি। দেখো আমি একটু আলোচনা করছি এখানে। দেখো অপশন ডি, এখানে প্রথমে আছে লোকসভা অনলি, রাজ্যসভা অনলি বি অপশন আছে, সি আছে লোকসভা অ্যান্ড রাজ্যসভা, ডি আছে লোকসভা, রাজ্যসভা অ্যান্ড দ্য প্রেসিডেন্ট। অ্যান্ড দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটাই সঠিক অ্যান্সার। কিভাবে দেখো, আমি কয়েকটা ইনফরমেশন এর সঙ্গে রিলেটেড যেগুলো একটু আলোচনা করছি, কারণ ক্লাসে আমরা পার্লামেন্ট রিলেটেড ক্লাসটায় আমরা কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। একটু মন দিয়ে শুনলে বাড়িতে পড়াই লাগবে না, যদি ঠিকঠাক করে মন দিয়ে শোনো। কয়েকটা জিনিস আমি একটু বলে দিচ্ছি এর সঙ্গে রিলেটেড। এই যে পার্লামেন্ট যে টপিকটা আছে এটা কিভাবে পড়তে হবে, দেখো এর তিনটে উইং আছে। ফার্স্ট উইং হচ্ছে লোকসভা বলি, আমি শর্টে লিখছি এখানে, লোকসভা বলছি আমরা। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে রাজ্যসভা বলি আমরা। থার্ড ওয়ান যেটা আছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট। এখানে কিছু না বললেই না হয়, একটা ইনফরমেশন তোমাদের দিতেই হয়। সেটা কি তোমরা জানো যে প্রেসিডেন্ট কিন্তু দুটো যে হাউস পার্লামেন্টে থাকে, একটা লোকসভা একটা রাজ্যসভা, কোনো হাউসেরই মেম্বার নয়, বাট পার্লামেন্টের কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট প্রেসিডেন্ট। এইভাবে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, কারণ কোশ্চেন যেভাবে আসতে পারে। যদি একটু তোমরা ভালো করে ডিটেলসে পড়ো, একবার পড়লে এনাফ হবে। ভালো করে শোনো, আমি কি বললাম, প্রেসিডেন্ট কিন্তু পার্লামেন্টের কোনো হাউসের মেম্বার নয়, বাট হি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট। কেন? কারণ যখন তোমরা জানো পার্লামেন্ট হচ্ছে হাইয়েস্ট ল মেকিং বডি অফ দ্য নেশন, এর কাজ দেশের জন্য আইন তৈরি করা। সুতরাং প্রসেসটা কিরকম, কোন একটা বিল যখন সেটা অ্যাক্টের জন্য আনা হয়, লোকসভাতে প্রথমে ইন্ট্রোডিউস করা হতে পারে, রাজ্যসভাতেও ইন্ট্রোডিউস করা হতে পারে। দুটো হাউসে বিলটাকে সেপারেটলি পাস করানোর পর সেই বিলটা যায় প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট যদি সাইন করে তবেই কিন্তু সেটা অ্যাক্ট হয়। দুটো হাউসে বিল পাস করানোর পরেও যতক্ষণ না প্রেসিডেন্ট সেখানে সাইন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওটা অ্যাক্ট হবে না। দ্যাটস ওয়াই
অ্যান্সারটা আমরা নিয়েছি লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট, এবং দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে আসছে। আরেকটু ইনফরমেশন তোমাদের এখান থেকে দিই একটু। পার্লামেন্ট যেটা আছে আমাদের ভারতীয় সংবিধানকে, তুমি যে কোনো বই পড়ো, বাড়িতে জিওগ্রাফি পড়ো, হিস্ট্রি পড়ো, যাই পড়ো, দেখবে চ্যাপ্টার ওয়াইজ বই ডিভাইড করা থাকে। ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার লেখা থাকে। একইভাবে সেম ওয়েতে আমাদের ভারতীয় সংবিধানও পার্ট ওয়াইজ ডিভাইড করা আছে। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এইভাবে প্রত্যেকটা পার্টে কিছু না কিছু টপিক লেখা আছে, যেভাবে অন্য অন্য বইয়ে চ্যাপ্টার ওয়াইজ ডিভাইড করা থাকে, ঠিক সেম ওয়েতে আমাদের ভারতীয় সংবিধান কিন্তু পার্ট ওয়াইজ ডিভাইড করা আছে। কতগুলো পার্ট আছে ওখানে? অরিজিনাল কনস্টিটিউশনের পার্ট ছিল 22টা। অ্যাট প্রেজেন্ট নাম্বার অফ পার্টস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ 25। সেই পার্টের মধ্যে আজকের যেটা আমি কোশ্চেন রিলেটেড টপিক, যেটা পার্লামেন্ট, কোন পার্টে আছে এক্সামে দিতে পারে, এটা অ্যান্সার হবে পার্ট 5। এটা মনে রাখবে। এই পার্লামেন্ট কোন আর্টিকেলস কভার করছে? আর্টিকেলস কি? যদিও পার্লামেন্টের ক্লাসে আগে আমরা আর্টিকেলস নিয়ে আলোচনা করবো, এটা কি, তবুও একটু বলি তোমাদের। আর্টিকেলস হচ্ছে বাংলায় আমরা ধারা বলি, ইংলিশে কি বলি? আর্টিকেলস। এগুলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের, মেইন কনস্টিটিউশনের টোটাল আর্টিকেলস ছিল 395 অরিজিনাল কনস্টিটিউশন। অ্যাট প্রেজেন্ট এটা 470 বা এর বেশি, কারণ এটা চেঞ্জেবল, এটা বাড়তে পারে। এই আর্টিকেল গুলো 1, 2, 3 করে, কিভাবে 1, 2, 3 এইভাবে না পরপর লেখা আছে আমাদের ভারতীয় সংবিধানে। প্রত্যেকটা আর্টিকেল কিছু না কিছু কভার করছে। একইভাবে এখানে আমাদের যে পার্লামেন্ট টপিক, সে পার্লামেন্ট টপিকটা আর্টিকেল কভার করছে 79 থেকে 122। এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের এগিয়ে যেতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তো পরের কোশ্চেনে যাই আমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি আছে? দেখো লেখা আছে ড্যাশ মিনস দ্যাট দ্য সুপ্রিম কোর্ট উইল রিকনসিডার দ্য কেস অ্যান্ড দ্য লিগাল ইস্যুস ইনভলভড ইন ইট। কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা কিন্তু সিজিএল এ অলরেডি এসছে। সুপ্রিম কোর্ট যখন আমরা পড়বো তখন আমরা পুরো একদম আর্টিকেলস থেকে শেষ করে সুপ্রিম কোর্টে পাওয়ার পর্যন্ত আমরা কিন্তু কভার করব। এখানে যে কোশ্চেনটা এসছে সেটা সুপ্রিম কোর্টের পাওয়ার থেকে এসছে, বা সুপ্রিম কোর্টের জুরিসডিকশন যে পাওয়ারটা আছে সেখান থেকে এসছে। কোশ্চেনটা কি ছিল? যে কোনো একটা কেস রিকনসিডার করার জন্য কোন জুরিসডিকশনের মধ্যে পড়ছে। এখানে অ্যান্সার যা আমাদের অপশন দেয়া আছে, অ্যান্সারটা হবে অ্যাপিলেট জুরিসডিকশন, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার আমাদের যখন আমরা টপিক ক্লিয়ার করার পর যখন আমরা এমসিকিউ করব, তখন সেখান থেকে আমরা যে টপিক আমরা পড়ে এসেছি সেখান থেকে আমরা একটু মিলিয়ে নেব। দেখো, সুপ্রিম কোর্টের যে জুরিসডিকশনের পাওয়ারটা আছে সেটা, এইটা নিয়ে একটু আমরা আলোচনা করি, যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের, এটা কভার করছে আর্টিকেল 131। এটা দেয়া আছে ওখানে 131 এ এটা লেখা আছে। অরিজিনাল জুরিসডিকশন বলতে কি বলতে চাইছি? ব্যাপারটা হচ্ছে, ধরো সুপ্রিম কোর্ট যে কোনো মামলার নিষ্পত্তি করে, জানো তোমরা, এটা ওটা অ্যাপেক্স কোর্ট অফ দ্য নেশন, সুপ্রিম কোর্ট। এবং সেখানে যদি স্টেট টু স্টেট কোনো কনফ্লিক্ট হয়, রিভার রিলেটেড হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, বা সেন্ট্রালের সাথে স্টেটের কোনো রকম কোনো ডিসপুট অ্যারাইজ করলো, এই ধরনের ম্যাটারকে ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে এই ম্যাটারগুলো যায়। এগুলো কোনো হাইকোর্ট নর্মালি যায় না, কারণ হাইকোর্ট স্টেট রিলেটেড, স্টেটের হাইয়েস্ট যে জুডিশিয়াল বডি তাকে আমরা হাইকোর্ট বলছি। এই ধরনের কেস নর্মালি সুপ্রিম কোর্টে যায়। তাহলে এটা অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 131 এ আছে। এইরকমও কোশ্চেন দেয় যে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন কোন আর্টিকেল কভার করছে। বাস, নেক্সট যেটা আছে রিট জুরিসডিকশন। এটা তোমরা ফান্ডামেন্টাল রাইটস এ পড়বে, আর্টিকেল 32 তে লেখা আছে। তোমরা জানো যে ফান্ডামেন্টাল রাইটস ভারতীয় সংবিধানের টোটাল 6টা আছে। এর মধ্যে লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে 32 আর্টিকেল। এই 32 আর্টিকেল রিটের সাথে অ্যাসোসিয়েট। কিরকম? ফান্ডামেন্টাল রাইটস তোমরা জানো কি, সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য যদি কোনো রকম কোনো তোমরা অবস্ট্রাকশন বা কোনো রেস্ট্রিকশন ফেস করো, তাহলে তোমরা ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে ফাইল করতে পারো কেস। হাইকোর্টেও করতে পারো, বাট সুপ্রিম কোর্ট নিয়ে আলোচনা করছি আমরা। সুপ্রিম কোর্ট ডাইরেক্টলি তুমি করতে পারো যে কোনো মামলাকে ইয়ে করার জন্য। এটাকে আমরা রিট জুরিসডিকশন বলছি, যেটা সুপ্রিম কোর্টে গিয়ে কোনো ফান্ডামেন্টাল রাইটে যদি বাধা তোমরা পাও, সেটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করার জন্য সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট এই রিট জুরিসডিকশনের মাধ্যমে ওটাকে অর্ডার দিয়ে অ্যাপ্লিকেবল করতে পারে। বাস, তাহলে এটা 32 আর্টিকেলের সঙ্গে রিলেটেড। অ্যাপিলেট মানে অলরেডি বলেছি আমি,
ধরো তুমি হাইকোর্টে একটা কেস করলে, বা তুমি লোয়ার কোর্টে কোনো কেস করলে, কোনো ডিস্ট্রিক্ট লেভেলে কেস করলে, কোর্টে কেস করার পর সেখান থেকে একটা ভার্ডিক্ট দিল, তোমার সেটা পছন্দ হলো না, তুমি চ্যালেঞ্জ করতে চাইছো, নেক্সট কোথায় যাবে? তুমি হাইকোর্ট যাবে। হাইকোর্ট থেকে সেই কেস যদি তুমি হেরে যাও, তুমি সুপ্রিম কোর্টে আপিল করতে পারো। এটাই হচ্ছে অ্যাপিলেট জুরিসডিকশন, যেটা অলরেডি কোনো একটা কোর্ট রায় দিয়েছে, সেটাকে রিকনসিডার করার জন্য সুপ্রিম কোর্ট ইউজ করতে পারে, দ্যাট ইজ অ্যাপিলেট জুরিসডিকশন। ওকে, এর সঙ্গে যে আর্টিকেল গুলো ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড, 132, 133 অ্যান্ড 134, এই আর্টিকেলস গুলো কভার করে। এর আমার ভাগ আছে, অত ডিটেলস আমি এখন যাচ্ছি না, কারণ যেহেতু আমি এমসিকিউ করাচ্ছি, যখন আমি ক্লাসে টপিক ধরে সুপ্রিম কোর্ট করাবো তখন ডিটেলস এগুলো আমি আলোচনা করে দেবো। ওকে, কারণ এখানে ভাগ আছে সিভিল, ক্রিমিনাল সাইড, হ্যাঁ, সেগুলো আলাদা করে ডিফাইন করা আছে, ওগুলো আমি অত ডিটেলস এখন যাচ্ছি না। কোশ্চেন আছে, হাউ মেনি টাইমস এ পারসন ক্যান বি ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? মানে ভারতীয় সর্বে একেবারে উপরে রয়েছে কে? কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনাল হেড অফ দ্য আমাদের নেশন, প্রেসিডেন্ট। তিনি কতবার ইলেক্টেড হতে পারে? কোশ্চেন হচ্ছে এইটা, কতবার ইলেক্টেড হতে পারে? একেবারে সিম্পল কোশ্চেন, ঠিক আছে, নো বার হবে অ্যান্সার। কারণ কি, আমাদের যে ইন্ডিয়ান যে সিস্টেম, সেই সিস্টেম অনুসারে কোনো একজন পার্সন একাধিকবার ভারতের রাষ্ট্রপতি হতে পারে, সেটা আমাদের সংবিধানে এটা বলা আছে। তো এখান থেকে তেমন আমি ইনফরমেশন দেবো না, কারণ এখান থেকে ডিটেলস তোমাকে প্রেসিডেন্ট সম্বন্ধে একটু পড়তে হবে, ওটা কোন আর্টিকেলে আছে, কিভাবে তাকে রিমুভ করা হয়, কিভাবে সে ইলেক্টেড হয়, তার স্যালারি কত, তার পেনশন কত, সে রিজাইন করলে কাকে রেজিগনেশন দেবে, তার অ্যাবসেন্সে প্রেসিডেন্টের কাজ কে করবে, এইগুলো ডিটেলসে আমি ক্লাসে যখন আমি প্রেসিডেন্ট পড়াবো, সেগুলো কিন্তু আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লিয়ার করে দেবো। এখন শুধু এই কোশ্চেন রিলেটেড আমি একটু বলছি যে এখানে আমাদের ভারতের ক্ষেত্রে একজন পার্সন একাধিকবার রাষ্ট্রপতি হতে পারে যদি সে ইলেকশনে জিততে পারে। ক্লিয়ার? আর এর সঙ্গে একটা ইনফরমেশন দিলেই হয়, সেটা আমাদের যদি আমরা আমেরিকার সঙ্গে তুলনা করি, আমেরিকার ক্ষেত্রে কিন্তু কোনো এক প্রেসিডেন্ট দুবারের বেশি ইলেক্টেড হতে পারে না, মানে একজন সেম পার্সন দুবারের বেশি ইলেক্টেড হতে পারে না। আর আমাদের ভারতের ক্ষেত্রে কিন্তু এটা কোনো রকম লিমিটেশন নেই, একাধিকবার হতে পারে। ওকে, তো প্রেসিডেন্ট নিয়ে বেশি ডিটেলস আমি যাচ্ছি না, ওগুলো আমরা যখন টপিক ধরে ক্লাস করবো তখন আমরা ওখানে ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল ক্যান বি ইউজড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু ডিক্লেয়ার ফিনান্সিয়াল ইমার্জেন্সি? তো যেটা বলছিলাম যে আর্টিকেল 32 অ্যান্সার হবে না, সেটা কিন্তু আগের কোশ্চেনে বুঝতে পারলে, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট রিলেটেড, এবং সুপ্রিম কোর্টে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যেতে পারি আর্টিকেল 32 উপর বেস করে। তাহলে এর সঙ্গে আমাদের ফিনান্সিয়াল ইমার্জেন্সি কোনো সম্পর্ক নেই। কোশ্চেন যদি কখনো ডাইরেক্টলি কমন না পাই আমরা এক্সামে, এইভাবে আমরা এলিমিনেট করব অপশনগুলোকে। হ্যাঁ, তো কনসেপ্ট ক্লিয়ার থাকলে অ্যান্সার করা যায়। আর্টিকেল 39-এ যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে লেখা আছে, সেটা হচ্ছে সংখ্যালঘু যারা ভাষার উপর বেস করে, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যারা মাইনরিটিস, তাদের ভাষাটাকে কিভাবে প্রমোট করা হয়, তাদের কিভাবে বিকাশ ঘটানো যায়, তাদের ভাষাটাকে কিভাবে সংরক্ষণ করা যায়, সেটা আমাদের এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 39-এ লেখা আছে। তাহলে এটা মাইনরিটিস রিলেটেড কিসের? ভাষার উপর বেস করে। ক্লিয়ার? নেক্সট, আর্টিকেল 360। আর্টিকেল 360 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, কারণ কি, ফিনান্সিয়াল ইমার্জেন্সি যেটা, সেটা আর্টিকেল 360-তেই লেখা আছে। ওকে, এটা আমি একটু পরে আলোচনা করছি। নেক্সট যেটা আর্টিকেল 365 আছে, এটা একটু আলোচনা করে দিত আমাদের, যে তোমরা জানো যে ইমার্জেন্সি 3 রকমের হয়, বা যখন আমি ক্লাসে ডিটেলসে পড়াবো তোমরা বুঝতে পারবে। ইমার্জেন্সি যে টপিকটা আমাদের, এটা 3 রকমের হয় ইমার্জেন্সি। হ্যাঁ, একটা হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি, যেটা থেকে আজকে আমাদের কোশ্চেন ছিল। হ্যাঁ, আর একটা নেক্সট হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, আর একটা আছে স্টেট ইমার্জেন্সি। স্টেট ইমার্জেন্সি, বা আমরা সেটাকে প্রেসিডেন্ট রুলও বলি। এই টপিকটা যেটা ফিনান্সিয়াল এমার্জেন্সি বলছি, সেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 360-তে লেখা আছে। ন্যাশনাল ইমার্জেন্সি যেটা আছে, সেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 352-তে লেখা আছে। স্টেট ইমার্জেন্সি, এটাকে আমরা কনস্টিটিউশনাল ইমার্জেন্সিও বলি, এটাকে আমরা প্রেসিডেন্ট রুলও বলি, এটাকে আমরা স্টেট ইমার্জেন্সিও বলি। এটা আমাদের আর্টিকেল 356-এ কভার করছে।
ক্লিয়ার? এবার এই ফিনান্সিয়াল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি কিভাবে ডিক্লেয়ার করা হয়, কে ডিক্লেয়ার করে, ডিক্লেয়ার করতে গেলে গ্রাউন্ড গুলো কি কি, হ্যাঁ, আর সেটাকে অ্যাপ্রুভ করাতে হয় কিভাবে, অ্যাপ্রুভ করলে কতদিন চলে, কোন প্রসেসে এটাকে অ্যাপ্রুভ করাতে হয়, সেটা সিম্পল মেজরিটি নাকি স্পেশাল মেজরিটি, এভরিথিং ইন ডিটেল আমরা ডিসকাস করব ক্লাসে, যখন আমরা টপিক নিয়ে ক্লাস করব। ওকে, তো চলে যাচ্ছি আমরা পরের কোশ্চেনে। তো নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড ফর হাউ মেনি ইয়ার্স? ক্যাগ বলি শর্টে, আমরা এটাকে শর্টে আমরা বলি ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ডাইরেক্টলি অ্যান্সার এটা 6 হবে, 6 ইয়ার্স হবে এটা। কারণ কি, ক্যাগটা কি আগে কনসেপ্টটা একটু শোনো, যেহেতু আমরা টপিক ধরে ক্লাস করব ক্লাসে, তবু আমরা একটু না বললে নয়। ক্যাগ হচ্ছে ফুল ফর্ম কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এর কাজ হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট যে খরচটা করে প্রতি বছর, সেই খরচের হিসাবটা করে। তোমাকে তোমার বাবা বাড়ি থেকে কিছু টাকা দিল, টাকাটা দিল একটা কোনো একটা স্পেশাল পারপাস, যে তোমাকে সামনে পুজো আসছে, তোমাকে 5,000 টাকা বাড়ি থেকে দেওয়া হলো। বাবা কিন্তু তোমার কাছে হিসাব চাইবে যে তুমি টাকাটা, তোকে যে 5,000 টাকা আমি দিলাম জামা প্যান্ট কেনার জন্য, তুই খরচটা ঠিকঠাক করেছিস কেন, আমাকে দেখা কি কি জামা কিনেছিস। ঠিক এইভাবে যখন বাজেট পাস হয়, রোড কনস্ট্রাকশনের জন্য হোক, ডিফেন্স সেক্টরের জন্য হোক, ইন্টারেস্ট পেমেন্টের জন্য হোক, এভরি সেক্টরের খরচ কিন্তু করা হয়। সেই খরচ ঠিকঠাক হয়েছে কিনা সেটাকে এক্সামিন করার কাজটা কার? এই ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা কোন আর্টিকেলে আছে তোমাকে জানতে হবে, কে এদেরকে অ্যাপয়েন্ট করে জানতে হবে। হ্যাঁ, প্রেসিডেন্ট এনাকে অ্যাপয়েন্ট করে। এর টার্মটা হচ্ছে 6 ইয়ার্স, আর একটা হচ্ছে 65 ইয়ার্স। 65 ইয়ার্স কেন বললাম? কারণ কি, এজ এর উপরেও ম্যাটার করে এটা। কাউকে ক্যাগ হিসেবে অ্যাপয়েন্ট করা হলো, তখন তার বয়স 50, তাহলে তাকে রিটায়ারমেন্ট নিতে হবে কত? 56-এ, কারণ 60 ইয়ার্সটা আগে কভার হচ্ছে। ভালো করে বুঝবে। আর একটা বিষয় কি, আর একটা বিষয় হচ্ছে, যদি কাউকে অ্যাপয়েন্ট করা হয় তার ধরো বয়স 62, তাহলে তাকে 3 বছর পরে রিটায়ারমেন্ট নিতে হবে। মতলব যেটা আগে হবে, 60 ইয়ার যদি আগে কমপ্লিট হয় তাহলে ওটা হবে, আর যদি এজ 65 হয়ে যায় তাহলে কিন্তু ওটা হবে। ঠিক আছে, এর সাথে আমি ক্যাগ নিয়ে পরে আমরা ক্লাসে আলোচনা করব। কয়েকটা ইনফরমেশন আমি বলে দিচ্ছি, এখানে এজের ব্যাপারটা বলা আছে, হ্যাঁ, টেনিওর ব্যাপারটা বলা আছে, সেটা একটু বলি। যেমন ধরো, লোকসভার মেম্বার হতে গেলে মিনিমাম বয়স হতে হয় 25, এবং এখানে টার্মটা কত? 5 ইয়ার্স। রাজ্যসভার ক্ষেত্রে যদি আমরা বলি, রাজ্যসভার মেম্বারের ক্ষেত্রে সেটা 6 ইয়ার্স। এটা আমি এজ বললাম, ঠিক আছে। আচ্ছা, আর টেনিওরটা হচ্ছে 5 ইয়ার্স। লোকসভার মেম্বারদের ক্ষেত্রে সেটা 6 ইয়ার্স। ওকে, এদিকে আমরা যদি আবার স্টেটের ক্ষেত্রে আসি, বিধানসভা, সেখানেও কিন্তু টেনিওরটা 5 ইয়ার্স। এর সঙ্গে যদি আমরা ইলেকশন কমিশন, যেগুলো তোমাদের এখন আমি বলছি কয়েকটা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু ওখানেও 6 ইয়ার্স, আর ওদিকে 65 ইয়ার্স এজের ক্ষেত্রে। এইভাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমরা টপিক ক্লিয়ার করার পর এমসিকিউ ক্লাসে ধরে ধরে আলোচনা করে দেবো। হ্যাঁ, ওকে, তো তো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ক্লাসে, হ্যাঁ, কনস্টিটিউশন নিয়ে। তো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।